এদিকে একীভূত প্রক্রিয়ায় থাকা দুর্বল ৫ ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীরা টাকা ফেরত পাবেন না। এসব শেয়ার শূন্য ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে পুঁজিবাজারে লেনদেনও স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এ বিষয়ে বিস্তারিত আলোচনা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ আলামিন। জনাব আলামিন, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে এই যে প্রক্রিয়ায় পুঁজিবাজারে ৫টি ব্যাংকের শেয়ার দর শূন্য ঘোষণা করা হলো, মার্জার আইনে আসলে কি বলা হয়েছে, আন্তর্জাতিক প্র্যাকটিসটা কি? আপনাকে ধন্যবাদ। আসলে আমরা কিন্তু মার্জার করার আগেরই যে খবরগুলো পত্রপত্রিকায় আসছিল যে কোনো সময় মার্জার হবে, এই ব্যাংকগুলোর মানে কস্ট কমানো এবং ইফেক্টিভলি আমরা যাতে এটাকে ভালোভাবে গভর্ন করতে পারি, ওই বিষয়গুলোকে অ্যাড্রেস করে কিন্তু স্কিমটা হাতে নেয়। তো তখন যদি বিষয়গুলোকে মানে যারা কাজটা করেছে, আমি যদি বলি যে আমাদের যে বাংলাদেশ ব্যাংক সহ নিয়ন্ত্রণকারী সংস্থা বলতে আমাদের যে মানে আর্থিক যে অর্থ মন্ত্রণালয়, তারা যদি সার্বিকভাবে বিষয়গুলোকে একটা ডিসক্লোজারের মাধ্যমে বলতো যে আসলে স্ট্যাটাসটা এই এবং অ্যাসেট লায়াবিলিটির অবস্থাটা এই, আমরা চূড়ান্ত পর্যায়ে যাওয়ার আগে তখনই কিন্তু এই লেনদেনগুলোকে আপনার সাসপেন্ড করা উচিত ছিল। কারণ এতদিন কিন্তু এই লেনদেনটাকে ওপেন রাখার কারণে এই জিনিসগুলো তথ্যগুলো ডিসক্লোজার টোটালটা হাতে না আসার কারণে কিন্তু বিনিয়োগকারীরা আসলে অনেক ক্ষেত্রে বুঝতে পারেনি ব্যাপারটা কি হতে যাচ্ছে। অনেকটা হঠাৎ করেই তাদের কাছে ধাক্কা লাগার মতো। বাট এই বিষয়টা দেওয়ার সাথে সাথে যদি তারা বলে দিত ব্যাপারটা এরকম, যেমন আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে মাননীয় গভর্নর মহোদয় যে কথাটা বলেছেন যে আমাদের বিনিয়োগ যারা আর কি আমানতকারী ছিল তাদের ২ লাখ টাকার নিচে যাদের আছে তারা খুবই অল্প সময়ের মধ্যে টাকাটা তারা পেয়ে যাবে। অন্যান্য যারা বড় আমানতকারী যারা ছিল তাদেরকে বলা হচ্ছিল যে মানে শেয়ারে কনভার্ট করা হবে, এই ধরনের কথা। কিন্তু যেই ৫ টা ব্যাংক মার্জ হয়ে যাচ্ছে তাদের লায়াবিলিটির পরিমাণটা এখন এত বেশি, মানে নেট অ্যাসেট ভ্যালু, কারণ আপনি জানেন হয়তো যে অনেকটা ৪৫০ মানে নেগেটিভও আছে কোনো ব্যাংকে। তাহলে এটা যদি হয় পরিস্থিতি, তাহলে আপনি যদি আন্তর্জাতিক আইনে বা যেকোনো জায়গায় যান, সেক্ষেত্রে কিন্তু লিমিটেড কোম্পানিগুলোর কিন্তু দায় শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ থাকে। তার মানে চাইলেই কিন্তু হয়তো তাকে দায়টা পূরণ করতে হচ্ছে না। বাট যেহেতু সকলের দাবি মেটানোর পরে কিছু থাকলে শেয়ার হোল্ডাররা পায়, সেই সবের কারণে কিন্তু আমাদের যে বিনিয়োগকারী বা যারা শেয়ার হোল্ডার আছে তারা সেই আইনের প্রেক্ষাপটে কিন্তু কিছু পাচ্ছে না। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু ভিন্ন, আন্তর্জাতিক মহলের চেয়ে এখানে যেহেতু ব্যাপারটা একটু ডিফারেন্ট, সেই কারণে যেই কাজটা হয়তো করা যেতে পারত, সেটা হলো যে আমাদের ধরেন যারা এগুলা লুটপাটের সাথে জড়িত, যাদের রিলেটেড বিজনেস আছে, তার যে ব্যবসা অন্যান্য সহযোগী লাভজনক প্রতিষ্ঠান আছে, এগুলো যদি সরকারের অ্যাডমিনিস্ট্রেটরের জায়গা থেকে এগুলো সরকারের তত্ত্বাবধানে নিয়ে তারপর তার ভিত্তিতে রিকভার করার চেষ্টা করা হতো, তাহলে তো এই পরিস্থিতিগুলো এরকম হতো না। এখন যে জায়গাটা হয়েছে আপনি খেয়াল করে দেখবেন যে পরিমাণ আদায় করা হচ্ছে। জি। জনাব আলামিন, আমি আরেকটি বিষয়ে সামনে আনতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ব্যাংক থেকে স্পন্সর ডিরেক্টররা যেভাবে টাকা লুটপাট করেছে, ঋণ জালিয়াতির মাধ্যমে, ঋণ অনিয়মের মাধ্যমে পাচার করেছে দেশ থেকে, পুঁজিবাজারে শেয়ার আপলোড করেও সাধারণ বিনিয়োগকারীদের তারা নিঃস্ব করছে এবং করেছে। তো তাহলে সেই স্পন্সর ডিরেক্টরদের মতো সাধারণ যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছে তাদেরকে কি একই রকম শাস্তি দেওয়া হচ্ছে না? এই যে তারা কিছুই পাবে না, কোনো রকম তাদের জন্য সুরক্ষা কবচ এখানে রাখা হয়নি। না, না, আপনি ঠিকই বলেছেন। কারণ দেখেন যারা এখানে লুটপাটের সাথে জড়িত ছিল তারা কিন্তু অনেকেই পলাতক। আর কিছু দেশের আইনি কাঠামোতে আপনি হয়তো খেয়াল করে দেখবেন, কিছু ব্যাংকের আপনার আবার হয়তো এমডি কে গ্রেপ্তার করা হচ্ছে বা যারা এটা চেয়ারম্যান ছিল তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। সেটা তো একটা ব্যবস্থার মধ্যে আমরা দেখছি। কিন্তু এখানে কিন্তু ওদের মতো করে সাধারণ বিনিয়োগকারীর প্রোটেকশনটা যারা আরকি ধরেন টোটালি এসব প্রসেস এর সাথে ইনভলভ না, তারা আরকি যখন ইনভেস্ট করেছে তখন তার ব্যাপারগুলো এক্সপোজড হয় নাই। তখন আগের সরকার যেকোনো কারণে হোক এই বিষয়গুলোকে সামনে আনতে দেয়নি। নতুন সরকার আসার পরপরই কিন্তু যখন এগুলো ফরেনসিক ইনভেস্টিগেশন হয়েছে তখন রিয়েল পিকচারটা চলে এসেছে। বা আপনি যদি খেয়াল করে দেখেন যে প্রভিশনিং এর ক্ষেত্রে যেসব তথ্যপাত্র ছিল এগুলো সঠিক ছিল না। তার মানে নতুন সরকার এসে অনেক ভালো কাজই করেছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। বা যারা সুশাসন চায় তারা নিয়ে এটা নিয়ে কোনো কথা বলছে না। কিন্তু কথা হচ্ছে যে এই প্রক্রিয়াটায় যারা দায়ী না প্রতিষ্ঠান হিসেবে তাদের ব্যাপারে নিয়ন্ত্রক তো। সংস্থা বিএসইসি এবং বাংলাদেশ ব্যাংক, দুইটি নিয়ন্ত্রক সংস্থারই তো এই যে দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতার নিঃসন্দেহে জায়গা থেকে তাদেরকেও তো জবাবদিহি করা উচিত। নিঃসন্দেহে এদের দায়বদ্ধতা আছে। এর কারণ হিসেবে আপনি হয়তো দেখবেন যে যখন সেই সময় ব্যাংকগুলো তালিকাভুক্ত হয়েছিল তার সাথে রেসপন্সিবল যারা ছিল, আগের বিসেক চেয়ারম্যান এখন কিন্তু দুদকের মামলায় কিন্তু কারাগারে আছে। এটা যদিও ব্যাংকিং এর জন্য না, পুরো পুঁজিবাজারের জন্য। তাহলে আপনি ধরেন এরা এসে যদি এমন কিছু এদের মধ্যেও দেখা যায় যে তারা এই ধরনের কিছু করেছে, কিন্তু আনফরচুনেট পার্টটা কি, আমাদের অনেকের ধারণা যে আগের তো এখন সালমান এফ রহমান নাই অথবা আগের সরকারের কেউ নাই, এটা এখন কেন হচ্ছে? কিন্তু ওই যে ঘটনাটা ঘটেছে তারই কিন্তু ইমপ্যাক্ট জের বহন করতে হচ্ছে। কারণ আপনি নতুন করে তো এটা যেহেতু একটা বিশ্বাসের জায়গা, আর ব্যাংকগুলো যেহেতু ব্যাংক রানের দিকে চলে গেছে, নতুন করে কিন্তু কেউ এখানে ডিপোজিট নিয়ে যায়নি। বরঞ্চ আগের যে পুরনো ডিপোজিট গুলো ছিল সেগুলো দেশের বাইরে পাচার হয়ে যাওয়ার কারণে কিন্তু এটা রিকভার সিস্টেমটা এত সহজ হবে না। তাহলে আপনি যদি টাকাগুলোকে রিকভার করে আনতে না পারেন, তাহলে আপনি ক্ষতিপূরণটা কোত্থেকে দিবেন? কারণ আপনি যদি ন্যাবের বেসিসেও যান, ন্যাব হচ্ছে এখন নেগেটিভ। তো আলটিমেটলি সবকিছু মিলে দেশের সাধারণ বিনিয়োগকারী স্বার্থ চিন্তা করে যদি
বিশেষ ব্যবস্থাপনায় কোনো কিছু যদি করতে পারে সেটা কিন্তু আইনগত তারা বাধ্য না। তবে এটা যদি মানে জনকল্যাণে জনস্বার্থে যদি তারা একটা স্কিম নিতে পারে সেটা হয়তো সাধারণ বিনিয়োগকারী কিছুটা স্বস্তি দিতে পারে। কিন্তু এছাড়া আইনি কাঠামোতে গেলে আপনি কিন্তু কোনোভাবেই তাদেরকে বলতে পারেন না যে আমাদের এটা ক্ষতিপূরণ দেওয়া হোক। যেখানে আমানতকারী ব্যাংকে টাকা রেখেছে উনি টাকা পাচ্ছে না। আর যারা বিনিয়োগ করেছে তারও তো একই অবস্থা। দুজনই ক্ষতিগ্রস্ত। দুজনই সমানভাবে ক্ষতিগ্রস্ত। কিন্তু এটাকে কিন্তু যেহেতু আমানতকারীদের জন্য একটা বড় তহবিল গঠন করা হচ্ছে এবং আমানতকারীদের অর্থ পুরোপুরি ফেরত দেওয়ার প্রক্রিয়া স্পষ্টভাবে ঘোষণা করেছেন অর্থ উপদেষ্টা এবং গভর্নর। কিন্তু পুঁজিবাজারের এই যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায়, তাদের যে পুঁজির সুরক্ষায় বিএসইসি এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে আলোচনা, সমন্বয় বা কোনো রকমের পদক্ষেপের ঘাটতি দেখছেন কিনা? তাহলে ভবিষ্যতে দেখুন পুঁজিবাজার কি নেতিবাচক বার্তা দিল না? এখন আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে কিন্তু একটা অ্যাপিল দেওয়া হয়েছিল, আপনার পত্রপত্রিকায় যেটা দেখেছি। কিন্তু ব্যাংকিং আইন সেটা কাভার করে না বলে কিন্তু এটার ব্যবস্থা নেওয়া হয়নি। তবে নিঃসন্দেহে এটা পুঁজিবাজারের জন্য অনেক নেতিবাচক হয়েছে। পুঁজিবাজার এমনি আমাদের যে অবস্থায় আছে তার উপর এই ধরনের ব্যবস্থা যদি হয় মানুষ পুঁজিবাজারের প্রতি মুখ ফিরিয়ে নিবে এবং এটার দায় কিন্তু আসলে নিয়ন্ত্রক সংস্থা সহ আমাদের যারা রেগুলেটর আছে সবাইকে এই বিষয়টাকে একসাথে নিতে হবে। কারণ বাজারটাকে আপনাকে ভাইব্রেন্ট করতে হলে, আস্থার জায়গা তৈরি করতে হলে প্রত্যেকের জায়গা থেকে এটাকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে। না হলে বিনিয়োগকারী তো এখানে আসবে না। তো যেকোনো কারণে হোক বিনিয়োগকারী যার দোষ নাই তার দায় কিন্তু তাকে নিতে হচ্ছে। তো সেইজন্য আমি মনে করি এই বিষয়টাকে সামনে রেখে যদি মানে রিথিঙ্ক করা হয় যে আসলেই আইনগতভাবে কিছু পাচ্ছি না, বাট তাদের জন্য আমরা কি করতে পারি যাতে করে মানুষ ভবিষ্যতে একটা যখন দেখবে যে একটা ব্যাকআপ প্ল্যান আছে বা একটা ফাইন্যান্সিয়াল মানে তাদের যে ব্যাপারটা মানে যে ক্ষতিটা হয়েছে তার জন্য একটা স্কিম আছে, তখন হয়তো তারা ওই প্রোটেকশন বা ওই ভয়টা থেকে বাজারে বিনিয়োগের দিকে আসবে। আদারওয়াইজ যদি এইভাবে চলতে থাকে অনেক বিনিয়োগকারী মনে করবে যে না এটা মানে আজকে এটা হয়েছে, সামনে কিন্তু আপনি দেখবেন অনেকগুলো এনবিএফআই নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অবস্থাও কাছাকাছি। এখন ওগুলো যদি একই প্রক্রিয়ায় চলে যায় তাহলে তো ব্যাংক এনবিএফআই এর অনেকগুলো সংখ্যা যখন বাইরে বিদেশ বা চলে যাবে তখন অটোমেটিক্যালি কিন্তু বাজারে একটা বিরাট নেতিবাচক প্রভাব পড়বে। সব ধন্যবাদ আমরা বলতে জনাব পারি যে মোহাম্মদ আল আমিন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।